সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে এসেছি তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান বিমানবন্দরে আটক। এই আটক নিয়ে গতকাল মধ্যরাত থেকে একটা তোলপাড় পড়ে গেছে। কেন আটক হলেন জাহিদুর রহমান, কেন আটক হলেন, সেই আলাপ করবার আগে আমরা চলুন জাহিদুর রহমানের একটা ভিডিও দেখে আসি। এরকম শত শত অসংখ্য ভিডিও, তারপরে আলাপটায় যাই। তার মানে যেটা বলতে চাইছি, প্রয়োজন আসলে ডিটারমাইন করে কারোর সাথে সম্পর্ক কি হবে। ভারত আজও সেই জিনিসটা বোঝে নাই, এবং এই যে ইগো ধরে রাখা, মানে একটা আমরা যখন বেড়ে উঠি বয়সে আস্তে আস্তে আমাদের ব্যক্তিরও ইগো কমে যায়, স্কুলের বাচ্চাদের মতো। ভারত স্কুলের বাচ্চাদের মতো করছে, এবং এটা করতে করতে কি হয়েছে আমরা তো দেখলাম। কোনো একটা দেশ এখন তার পক্ষে আর নেই। বাংলাদেশও তার পক্ষে কখনোই ছিল না, অন্তত একটা রেজিম ছিল তার পক্ষে যাকে দিয়ে সে যাতা করাতে পারত। ওটা পতনের পর তাদের বাস্তবতার মাটিতে নেমে আসা দরকার ছিল। তাদের পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্রনীতি রিএভ্যালুয়েট করার কথা ছিল, রিঅ্যালাইন করার কথা ছিল আমাদের সাথে। দে ডিড নাথিং। এখনও তৃতীয় শ্রেণীর ইগো নিয়ে চলছে, যেটাতে তাদের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে। ভারতের পা চেটে ক্ষমতায় যাওয়া তো দূরেই থাকুক, ক্ষমতায় যদি যায় গিয়ে চাটতে থাকে, সে ক্ষমতাচ্যুত হবে। দর্শক দেখলেন তো, জাহিদুর রহমান আপাদমস্তক একজন ভারত বিরোধী মানুষ। সারাদিন বসে বাংলাদেশের মাটিতে বসে ভারত বিরোধিতার জিকির তোলেন, এবং এই জাহিদুর রহমান ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চান, যার কারণে গতকাল জাহিদুর রহমানের চোখ কানা করে দিয়েছে ভারত। এটি উপযুক্ত, প্রাপ্য ছিল। জাহিদুর রহমানের এত ভারত বিরোধিতা আমি চিন্তা করে পাই না, তিনি ভারতে যান কেন? তারেক রহমানের উপদেষ্টা কারা? দর্শক আপনারা একটু দেখুন। বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মানুষই তারেক রহমানের উপদেষ্টা। এই জাহিদুর রহমানের একটা ভিডিও আমি এই মুহূর্তে দেখাবো না, আপনারা হয়তো ওই সময়ের ভিডিও, তার একটা ইউটিউব চ্যানেল আছে, গিয়ে দেখলে খুঁজে পাবেন। যদি সে প্রাইভেট করে না দেয় কিংবা ডিলিট করে না দেয়, 5 ফেব্রুয়ারি 2025 32 ভাঙ্গার দিনে জাহিদুর রহমানের উল্লাস। জাহিদুর রহমান 32 ভাঙ্গায় উল্লাস করেন। ধানমন্ডি 32 আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর। এই ধানমন্ডি 32 থেকে আমাদের এই বাংলাদেশ, আজকের যে বাংলাদেশে আমরা বসে আছি, আজকের যে বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে প্রধানমন্ত্রীর তার উপদেষ্টা জাহিদুর রহমান, এই 32 থেকেই পরিকল্পনা হয়েছিল যে বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ হতে হবে। সেই 32 ভাঙ্গাকে উল্লাস করেন। বঙ্গবন্ধুকে যারা মানেন না, তারা স্বাধীনতাকে মানেন, মুক্তিযুদ্ধকে মানেন। এটিকে আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। এই জাহিদুর রহমান সেই ব্যক্তি, তিনি গতকালকে দিল্লি বিমানবন্দরে গিয়ে উষ্টা খেয়েছেন। তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে, আটক করা হয়েছে। বাধ্য হয়ে বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন জাহিদুর রহমান। এখন চলুন আমরা একটু বিস্তারিত দেখি যে আসলে কি হয়েছে। প্রথাগত পত্রপত্রিকার যে সংবাদ, সেগুলো দেখে আমরা একটু বুঝতে চাই যে জাহিদুর রহমানের সাথে কি হয়েছে। ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে ক্ষোভ ও অভিমান নিয়ে বাংলাদেশে ফেরত এসেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন বা IOR এর সম্মেলনে যোগ দিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন, কিন্তু সেখানে তার সঙ্গে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণের কারণে তিনি ক্ষোভ প্রকাশ করে ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ সূত্রগুলো বাংলাদেশের সমকাল পত্রিকাকে এই খবরটি নিশ্চিত করেছে। আসলে কি ঘটেছিল দিল্লি বিমানবন্দরে? কেন প্রতিমন্ত্রীর পদমর্যাদার একজন উপদেষ্টাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হলো? আর এর পেছনে ভারত সরকারের কোনো নজরদারি তালিকা বা সিকিউরিটি ওয়াচ লিস্টের হাত রয়েছে? চলুন প্রথমেই
জানা যাক যে দিল্লি বিমানবন্দরে ঠিক কি ঘটেছিল। সমকালের প্রতিবেদন অনুযায়ী IORA সম্মেলনে যোগ দিতে যাওয়া বাংলাদেশের এই উপদেষ্টাকে দিল্লির ইমিগ্রেশনে প্রায় ঘন্টাখানেক বসিয়ে রাখা হয়, কিন্তু বসিয়ে রাখাই নয়, তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হতে থাকে। দীর্ঘ সময় ধরে এভাবে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা পদে থাকা ডক্টর জাহিদুর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেয় দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে গেছে। বলা হচ্ছে যে একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিত্বকে বিমানবন্দরে যেভাবে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে জেরা করা হলো, সেই ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ নাকি কোনোভাবে যথাযথ বা কূটনৈতিক শিষ্টাচার সম্মত ছিল না। আর ঠিক এই জায়গাতেই আত্মসম্মানে আঘাত লাগে উপদেষ্টার। ভারতীয় কর্তৃপক্ষের এই অসৌজন্যমূলক আচরণের কারণে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে উপদেষ্টা জাহেদ ভারতে প্রবেশ করতেই অস্বীকৃতি জানান। তিনি সাফ জানিয়ে দেন তিনি এই আচরণ মেনে নিয়ে ভারতে থাকবেন না। এরপর তিনি ভারত থেকে সরাসরি বাংলাদেশে না এসে অন্য একটি দেশ হয়ে ট্রানজিট নিয়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং তিনি হয়তো এতক্ষণে দেশে ফিরে এসেছেন। এখানে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এয়ারপোর্টে তাকে রিসিভ করতে উপস্থিত ছিলেন এমনটাই জানা যাচ্ছে, এবং রিয়াজ হামিদুল্লাহ ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও কিছুতেই কিছু হয়নি। এক প্রকার আটক করে জাহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু জাহিদুর রহমান আর প্রবেশ করেননি। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসতে পারে, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে প্রশ্ন করা হচ্ছে যে একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা যখন রাষ্ট্রীয় সফরে অন্য দেশে যান তখন তার সঙ্গে কূটনৈতিক পাসপোর্ট থাকার কথা, তাহলে দিল্লির ইমিগ্রেশন তাকে আটকালো কিভাবে? এখানে উঠে এসেছে এক অত্যন্ত আকর্ষণীয় তথ্য। উপদেষ্টা ডক্টর জাহেদ পদাধিকার বলে অবশ্যই একজন প্রতিমন্ত্রী হিসেবে কূটনৈতিক পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ যোগ্য। তবে উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রটি সমকালকে জানিয়েছেন গতকাল রবিবার বিকেল 3:20 তিনি যখন ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেননি। তিনি এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে সাধারণ পাসপোর্ট বা অর্ডিনারি পাসপোর্ট নিয়ে যাত্রা করেছিলেন। আর ঠিক এই সাধারণ পাসপোর্টের কারণেই দিল্লি বিমানবন্দরে নামার পর তাকে ভারতের পূর্ব নির্ধারিত নজরদারি তালিকা বা সিকিউরিটি ওয়াচ লিস্ট অনুযায়ী আটকে দেওয়া হয়েছিল। অর্থাৎ জাহিদুর রহমান ভারতের নজরদারি তালিকায় আছেন। এই সুযোগে আমরা একটু পাসপোর্টের আইনি ও প্রশাসনিক নিয়মটা পরিষ্কার করে নেই। একজন ব্যক্তির কি একই সাথে কূটনৈতিক ও সাধারণ উভয় পাসপোর্টই থাকতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, তাত্ত্বিকভাবে পারে, তবে এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সাধারণ পাসপোর্ট থাকা সম্ভব। কোনো নাগরিক কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার আগে তার যে সাধারণ পাসপোর্ট ছিল সেটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। তবে কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করার সময় অনেক সময় পূর্বের সাধারণ পাসপোর্টটি পাসপোর্ট অধিদপ্তরে সমর্পণ বা সারেন্ডার করতে হয়, অথবা ক্ষেত্র বিশেষে সেটিতে বিশেষ একটি সিল দিয়ে সাময়িকভাবে স্থগিত বা সাসপেন্ড করে রাখা হতে পারে। সরকারি ও কূটনৈতিক দায়িত্বে থাকা অবস্থায় সাধারণত কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করতে হয়। তবে বিশেষ প্রয়োজনে, যেমন কোনো ব্যক্তিগত বা পারিবারিক সফরের ক্ষেত্রে পূর্ব অনুমতি সাপেক্ষে সাধারণ পাসপোর্ট ব্যবহার করার বা নতুন করে ইস্যু করার সুযোগ থাকে। একজন ব্যক্তি রাষ্ট্রীয় বা অফিসিয়াল কাজের জন্য কূটনৈতিক পাসপোর্ট এবং সম্পূর্ণ ব্যক্তিগত সফরের জন্য সাধারণ পাসপোর্ট ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনি যখন সাধারণ পাসপোর্ট ব্যবহার করবেন তখন ইমিগ্রেশনে কোনো কূটনৈতিক সুবিধা বা প্রিভিলেজ পাবেন না। অর্থাৎ ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা বিমানবন্দরে বিশেষ ভিআইপি লাউঞ্জ সুবিধা এসব কিছুই সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হয় না।
আর ডক্টর জাহিদুর রহমানের ক্ষেত্রেও সাধারণ পাসপোর্ট থাকায় তিনি সাধারণ যাত্রীদের মতোই ইমিগ্রেশনের মুখোমুখি হয়েছিলেন। এবার আসা যাক মুদ্রার ওপিঠে, অর্থাৎ এই ঘটনা নিয়ে ভারতের পক্ষ বা ভারতীয় গণমাধ্যম কি বলছে তা জানা যাক। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই ঘটনার একটি ভিন্ন ব্যাখ্যা বা তথ্য সামনে এনেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের নাম আগে থেকে ভারতের নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল নজরদারি তালিকার অন্তর্ভুক্ত ছিল। দিল্লি বিমানবন্দরে যখন নিয়মিত আন্তর্জাতিক যাত্রীদের ইমিগ্রেশন ও তল্লাশি চলছিল, ঠিক তখনই অভিবাসন বা ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে তার সাধারণ পাসপোর্টের তথ্যের ভিত্তিতে শনাক্ত করেন। যেহেতু তার নাম ওয়াচলিস্টে ছিল, তাই নিয়ম অনুযায়ী আরও গভীর যাচাই বাছাই বা ভেরিফিকেশনের জন্য তাকে সাময়িকভাবে আটক করা হয়। নিউজ 18-এর সেই সূত্রটি আরও দাবি করেছে যে এটি মূলত একটি প্রশাসনিক ত্রুটি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লিচের কারণে ঘটেছিল, যার ফলে জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে সাময়িক বাধা দেওয়া হয়। পরবর্তীতে যখন ইমিগ্রেশন কর্মকর্তারা তথ্যের অসঙ্গতি বা ডিসক্রিপেন্সিগুলো শনাক্ত করতে পারেন এবং সেগুলোর সমাধান করা হয়, তখন কর্মকর্তারা তাকে ভারতে প্রবেশের জন্য সম্পূর্ণ ছাড়পত্র বা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিলেন। কিন্তু ততক্ষণে বাংলাদেশের উপদেষ্টার ক্ষোভ ও আত্মসম্মানের কারণে ঘটনা ভিন্ন মোড় নেয়। দর্শক, এবার চলুন আসল সত্যের মুখোমুখি হওয়া যাক। কেন বাংলাদেশের একজন প্রভাবশালী উপদেষ্টার নাম ভারতের নিরাপত্তা নজরদারি বা ওয়াচ লিস্টে থাকবে? এর পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ের এক বড় ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশে ঘটে যাওয়া ঐতিহাসিক জুলাই ষড়যন্ত্রের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এক ধরনের টানপোড়েন তৈরি হয়। সেই ষড়যন্ত্র পরবর্তী সময়ে ভারত সরকার বাংলাদেশের বেশ কয়েকজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল ভারতের ভূখণ্ডে ব্লক বা নিষিদ্ধ করে দেয়। ভারত কর্তৃপক্ষের অফিসিয়াল দাবি ছিল এইসব ইনফ্লুয়েন্সার বা বিশ্লেষকদের বক্তব্য ও কন্টেন্ট সম্পূর্ণ ভারত বিরোধী এবং তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমরা শুরুতেই জাহিদুর রহমানের যে ভিডিওটা দেখিয়েছি আপনাদের, তাতে কি ভারতের পক্ষে বা ভারত বান্ধব কোনো কথা পেয়েছেন? ভারতের বিরুদ্ধে উস্কানি উগড়ে দেওয়ার কথা আপনারা পেয়েছেন, যার দরুন জাহিদুর রহমান ভারতে কালো তালিকাভুক্ত। আর অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারত সরকারের তৈরি করা এই ব্ল্যাক লিস্ট বা নজরদারি তালিকায় অন্য সবার সাথে জাহিদুর রহমানের নামও অত্যন্ত গুরুত্বের সাথে রয়েছে। যেহেতু তিনি একজন বিশ্লেষক এবং তার স্পষ্ট বক্তব্য ভারতের নীতিমালার সাথে সাংঘর্ষিক ছিল, তাই তার নাম সেই তালিকায় রয়ে যায়। ফলশ্রুতিতে তিনি যখন কূটনৈতিক প্রটোকল বা পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্টে ভারতের বিমানবন্দরে পা রাখেন, তখন ভারতের সেন্ট্রাল ডেটাবেস বা নজরদারি সিস্টেম তাকে স্বয়ংক্রিয়ভাবে রেড ফ্ল্যাগ বা বাধার সম্মুখীন করে। তো দর্শক, এই ছিল পুরো ঘটনার আদ্য পান্ত। একদিকে যেমন কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার না করায় সাধারণ পাসপোর্টের কারণে ইমিগ্রেশনের কঠোর নিয়মের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের উপদেষ্টাকে, অন্যদিকে ভারতের ওয়াচলিস্ট এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও অসৌজন্যমূলক আচরণ একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিত্বের জন্য ছিল চরম অপমানজনক। আর এই কারণেই তিনি দিল্লির মাটি থেকে ক্ষোভ নিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন। দর্শক, এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।